This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ আরো একবার স্বাগত টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এবার দিবস সংঘাতে বিজেপি এবং তৃণমূল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিজেপি, কিন্তু আজকের দিনটিকে রাজ্য দিবস হিসেবে মানছে না তৃণমূল কংগ্রেস। তীব্র আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। পয়লা বৈশাখ বাংলা দিবস পালন করে রাজ্য সরকার। ইতিমধ্যেই আপনাদেরকে শুভেন্দু অধিকারীর পোস্ট দেখাবো। পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে বিজেপি তৃণমূল সংঘাত চরমে। তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় নাম না করে তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদের অবদান যারা অস্বীকার করে তাদের চেতনা জাগ্রত হোক, খোঁচা বিরোধী দলনেতার। আজকের দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মানতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। তীব্র আপত্তি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একটা চিঠি দিয়েছে উত্তরপ্রদেশের বিশেষ সচিব শ্রী রাজ্যপাল। কাকে দিয়েছেন? পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগকে। তাতে লিখেছেন যে তারা 20শে জুন বাংলা দিবস পালন করবেন উত্তরপ্রদেশ রাজভবনে, সব রাজভবনে পালন করবেন সারা ভারতবর্ষে। এই ডেটটা তারা ঠিক করলেন কি করে? আপনারা তো জানেন যে কাজটা কেউ করে যায়নি, আমরা করেছিলাম। অ্যাসেম্বলিতে পাস হয়েছে একটা আইন যেখানে পয়লা বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি। বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস। দিবস নিয়ে বিতর্ক। শাসক দলকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনবো। 54% ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে 24 সালে। উনি 2,75,00,000 ভোটারের মালিক, আমরাও 2,33,27,000 সেবক। উনার তাবকরা পালন করবেন না, গোটা বাংলা বাঙালি পৃথিবী জুড়ে পালন করবেন। আপনি বুঝতে পারবেন নাকি আইনসভার রেকর্ড থেকে 47-এর 20শে জুন? কোনোদিন বুঝতে পারবেন না। কালকে আমরা করব ব্যক্তিগত, রাজনৈতিক, সামাজিক, বাঙালি হিসেবে করব। আর পরের বছর 26-এ পশ্চিমবঙ্গ বিজেপি সরকার হবে, সরকারিভাবে হবে। আজকের দিনটি কিভাবে পালন করবে বিজেপি, কি কি কর্মসূচি রয়েছে জানবো সরাসরি। আমাদের রিপোর্টার প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন। প্রদীপ্ত। দেখো, বিজেপির তরফ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। বিধানসভা থেকে রেড রোড পর্যন্ত বিজেপির পরিষদীয় দলের সদস্যরা অর্থাৎ বিধায়করা তারা মিছিল করে যাবেন এবং রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি রয়েছে সেখানে শ্রদ্ধা জানাবেন। তারপর শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা তারা আসানসোলের আশ্রম মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত একটা কর্মসূচি পালন করবেন, মহামিছিল করবেন। সুকান্ত মজুমদার তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে সেখানে গিয়ে শ্রদ্ধা জানাবেন এবং পরবর্তীতে বিকেলে কেষ্টপুরে তার একটি কর্মসূচি রয়েছে। এই পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে ফাল্গুনী পাত্র তিনি ব্যারাকপুর কোর্টের সামনে তিনি কর্মসূচিতে অংশ নেবেন। বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা সহ বিজেপির যুব মোর্চার যে সদস্যরা রয়েছে তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে বিশেষ কার্যক্রমের বন্দোবস্ত করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতেও তারা এই ধরনের কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন। তার পাশাপাশি শিলিগুড়িতে বঙ্গীয় হিন্দু মঞ্চ তারা একটি কর্মসূচি নিচ্ছে এবং হচ্ছে এই মুহূর্তে হিন্দুদের যা পরিস্থিতি সেই সমস্ত বিষয় নিয়ে তারা শিলিগুড়িতে বা যে কর্পোরেশন রয়েছে সেখানে ডেপুটেশন দেবে। অর্থাৎ সারা দিন ধরেই বিজেপি বিভিন্ন প্রান্তে তারা এই কর্মসূচি পালন করবেন এবং যেখানে নেতৃত্বে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ দলের প্রথম সারির নেতৃত্ব থাকবে। এখন দেখার বিষয় নজর থাকবে প্রদীপ্ত। কিন্তু ইতিমধ্যেই আজকের এই দিনটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে শাসক এবং বিরোধীদের মধ্যে। কুণাল ঘোষ কি বলেছেন সুকান্ত মজুমদার শুনবো। আমাদের পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ, সমস্ত রকম ইতিহাস বিশেষজ্ঞরা, গবেষকরা, বিশিষ্ট বুদ্ধিজীবী নাগরিকরা একমত হয়ে সেটা ঠিক হয়েছে
বিজেপি যে কারণে দেখাচ্ছে তারা এটা করতে চায়, তার কোনো যৌক্তিকতা নেই, ওটা জোর করে এটা করতে চাইছে, কোনো অবস্থাতেই নয়। কাল পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো বিজেপি ঠিক করে দেয়া তারিখ কোথাও পালিত হবে না। পশ্চিমবঙ্গ দিবস 1 বৈশাখ। পশ্চিমবঙ্গ দিবস উনি তো মানবেন না। পশ্চিমবঙ্গ দিবস মানলে পরে ওনার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে। তখন বলতে হবে যে একসময় পশ্চিমবঙ্গ বাংলাদেশে যাওয়ার কথা ছিল, বাংলাদেশে চলে গেছিল, পাকিস্তান তৎকালীন পাকিস্তানে চলে গেছিল জনসংখ্যার ভিত্তিতে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সত্যেন্দ্রনাথ বোস এরা আন্দোলন করেন, আরও অনেক ব্যক্তি করেন, আন্দোলন করে তাকে ভারতবর্ষের মধ্যে আনেন, ভাগ হয়। এই 20 জুন জ্যোতিবাবুর মতো নেতা, যিনি নিজেকে সেকুলার নেতা বলতেন, তিনিও হিন্দুদের হোমল্যান্ডের পক্ষে ভোট দেন। তো এই সমস্ত তথ্য বাইরে বেরিয়ে আসবে, সেজন্য উনি ঘোষণা করে দিয়েছেন 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস। কেন কি জন্য কেউ জানে না। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া নিয়ে আজ রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের। কি হতে পারে, কি সম্ভাবনা, আমি জানবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। সুমন এই মুহূর্তে রয়েছেন। সুমন, মধ্যেই রায় ঘোষণা হতে চলেছে। জাস্টিস অমৃতা সিনহা তিনি রায় ঘোষণা করবেন, যেমনটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল শ্রম দপ্তরের তরফ থেকে, যে গ্রুপ সি কর্মীরা যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে এবং গ্রুপ ডি কর্মীরা তারা যথাক্রমে 25,000 এবং 20,000 টাকা করে ভাতা পাবেন। কিন্তু সেই ভাতা দেওয়া সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে এই মর্মেই কিন্তু ফের মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার দীর্ঘ শুনানি পর্ব শেষ হয়েছে আজকে বেলা 10:30টায়, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রায়দান হতে পারে। তখন জানা যাবে যে এই যে শিক্ষাকর্মীরা তারা আদৌ এই ভাতা পাবেন নাকি রাজ্য সরকারকে ভাতা বন্ধ করতে হবে। লিমা, নজর থাকবে। ধন্যবাদ সুমন। এখানে তো কথায় কথায় পিল খায়, সব পিল খেয়ে মানুষকে কিল দেয়। বাংলায় ওয়ার্ড, আমি ইংরেজি ওয়ার্ড বলছি না। খেতে দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই প্রবাদ। রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বন্যার জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি। জলের তোরে ভেসে গেলেন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বারাসাত গ্রামের বাসিন্দা তুলসী রুই দাস। গতকাল বাড়ি ফেরার পথে চন্দ্রকোনার পলাশচাপড়ি এলাকায় রাজ্য সড়ক পেরোতে গিয়ে তলিয়ে যান তুলসী রুই দাস। অসীম আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো, কেন এরকম একটা ঘটনা ঘটলো অসীম? দেখো একেবারেই, কারণ তারা বাড়িতে যেহেতু ছেলে মেয়ে রয়েছে, বন্যা বিস্তীর্ণ এলাকায় কিন্তু বাড়িতে রয়েছে, সেই জন্যই কিন্তু তুলসী ও তুলসীর স্ত্রী তারা কিন্তু আত্মীয় বাড়ি থেকে কিন্তু কালকে সন্ধ্যে নাগাদ যখন বাড়ি ফিরছিল তখন দেখো ওই পলাশচাপের যে চাতাল সেখানে কিন্তু প্রচুর জলের স্রোত, সেই জলের স্রোত কিন্তু তুলসীকে কিন্তু টেনে নিয়ে চলে যায়, এক কথায় তুলসী তলিয়ে যায়। কিন্তু এলাকার মানুষের ওদের চিৎকারে কিন্তু স্থানীয় মানুষজন তুলসীর স্ত্রীকে কিন্তু উদ্ধার করে কিন্তু অন্য প্রান্তে নিয়ে গিয়ে কিন্তু তাকে তোলে। দেখো প্রশাসনের তৎপরতা এই মুহূর্তে তুলসীর স্ত্রীকে কিন্তু সেখান থেকে অপর প্রান্ত থেকে তার বাড়ির উদ্দেশ্যে তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। কিন্তু দেখো এখনো কিন্তু তুলসীর মৃতদেহ কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনো কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে জানতে চেয়েছিলাম, তারা যেটা বললেন যে তল্লাশি চলছে, দ্রুত কিন্তু তুলসীর সন্ধান হয়তো মিলবে, এমনই কিন্তু তারা জানিয়েছে। ধন্যবাদ অসীম। একজন মারা গেল, এসেছিল আর 12টাতে বাড়ি। হ্যাঁ, আর 12টাতে বাড়ি ও দিয়ে আবার ফিরে যাচ্ছিল, 5:30 6টার থেকে ফিরে বাড়িতে যাচ্ছিল। ওটা বাড়ি যাওয়া বলে করছিল, ওরা দুজনেই যাচ্ছিল। যাওয়ার পরে তাকে সাইকেল নিয়ে যাচ্ছিল, সাইকেল কানে নিয়ে যাচ্ছিল আর ছেলে নিয়ে চলে গেছে। স্বামী স্ত্রী যাচ্ছিল, যে সাইকেলটা কানে নিয়ে যাচ্ছিল, যে মানে পাতা স্লিপে জলে তুলে সন্ধ্যা হয়ে গেছে, জল তুলে গেছে। আর তার পরিবার দাঁড়িয়ে রয়ে গেছে, সেই পরিবার কাল থেকে সে বলে দিয়ে দাঁড়িয়ে রয়ে গেছে।
চন্দ্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি। চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের একাধিক গ্রাম ও পঞ্চায়েত এলাকা প্লাবিত। শিলাবতী ও কেঠিয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। বিপদসীমার ওপর দিয়ে বইছে 2 নদীর জল। ডুবে গিয়েছে বিঘার পর বিঘা কৃষি জমি, রাস্তাঘাট। একাধিক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রতিনিয়ত বাড়ছে চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় শিলাবতী নদীর জলস্তর। একাধিক শিলাবতী নদী ও কেঠিয়া নদীর বাঁধ ভেঙেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে। এই রাজ্য সড়ক দিয়েই পেছনেই রয়েছে আমার পলাশচাবড়ি থেকে জেলার বিভিন্ন প্রান্তের বাস যাতায়াত করে। ইতিমধ্যে সেই গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক কিন্তু সম্পূর্ণ বন্ধ। বন্যাটা যায় নদীর বাঁধ ভেঙে গেছে, কেঠা শিলাবতী দুটো নদীরই বাঁধ ভেঙে যায় জলটা এধারে ঘুরে যায় এই পরিস্থিতি। কেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা? ক্ষয়ক্ষতি ভালোই আশঙ্কাজনক। ইতিমধ্যেই কিন্তু এনডিআরএফ এর টিম এসে পৌঁছেছে চন্দ্রকোনার ভগবন্তপুর এলাকা। তারা পরিদর্শন করবেন, যে সমস্ত মানুষ গৃহবন্দী হয়েছে তাদের কিন্তু তারা উদ্ধার করবেন। সবে মিলিয়ে চন্দ্রকোনার বন্যা পরিস্থিতি প্রতিনিয়ত ভয়াবহ আকার ধারণ করছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা। বন্যা পরিস্থিতিতে ব্যাপক ক্ষতি চাষবাসে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার, ময়তা সহ আশপাশের এলাকায় জলের তলায় কৃষি জমি। প্রায় 200 বিঘার মতো জমির ফসল নষ্ট হয়েছে বলে জানাচ্ছেন কৃষকরা। সবজি আপনি ধরুন 175 বিঘা থেকে 200 বিঘা নষ্ট হয়েছে। কুঁদরি, কাল্লা, পটল, ঝিঙা, বেগুন, ঢেঁড়স, সমস্ত কিছু, কোচ। হ্যাঁ, কিন্তু এরকম আমরা বন্যা কখনো দেখিনি। এই বন্যা খুব ভয়াবহ বন্যা। চাষবাস তো কৃষিকাজে, চাষবাস এবারে চাষি আর কি খাবে, এবারে পেটে জলে তো এই তো ধান জমি, ধান তলা ফেলা হয়েছিল আর সবকিছু। আর মার্কেটে একটা গাড়িও আর 10 দিন বাদে লোড হতে পারবে না। কিভাবে লোড হবে? এই তো বন্যায় তো সব তো ডুবে যায়। খাবার সংকট, আগামী দিন খরার, মানুষ খেতে পাবে না। দিনের দিন যে পজিশন আসছে এবারে আর খেতে পাওয়া যাবে না এইভাবে। রাস্তার উপর দিয়ে হু হু করে বইছে জল। দেখে বোঝার উপায় নেই যে নদী নাকি রাস্তা। জলমগ্ন রাস্তার উপর দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত। আরামবাগ, বদনগঞ্জ, গোঘাটের সাতবেরিয়ায় রাস্তার উপর দিয়ে বইছে জল। কামারপুকুর, জয়রামবাটির মাঝে হলদি পোলের ওপর দিয়ে জল বইছে। নিম্নচাপের টানা বৃষ্টির জেরেই বেহাল অবস্থা গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া ও সংলগ্ন এলাকায়। গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলের রঙ্গবতী ও তারাজুলি খালের মাঝের সেতুটি ইতিমধ্যেই পারাপারের অযোগ্য। ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা ফসল ও সবজি। ইতিমধ্যেই মাঠেই পচতে শুরু করেছে সবজি। মাথায় হাত কৃষকদের। জল জমে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থাও। কামারপুকুর থেকে বদনগঞ্জ ভায়া পশ্চিমপাড়া রাস্তায় যান চলাচল বন্ধ। রাস্তায় ব্যারিকেড দিয়ে গোঘাট থানার পুলিশ। 7 দিনে নিম্নচাপে যা ক্ষয়ক্ষতি হয়েছে, 1 বিঘা জমি তিলকে কেটে তারা বেঁধে জাগ দেওয়া ছিল। বন্যায় একদম তিরপল কিনে রেখেছে 900 টাকা করে দুটো, সব লেপালি গেছে বন্যাতে, সব নষ্ট হয়ে গেছে। ধানও ডুবে গেছে। আমাদের হুগলি আর মেদিনীপুরে একবার কাছাকাছি জমি সব ছিল, সব ধুয়ে লেপালি গেছে। হুহু করে জল বাড়ছে দ্বারকেশ্বর নদে। বাঁকুড়ার দিক থেকে প্রবাহিত বন্যার জল আরামবাগের দিক থেকে খানাকুলের দিকে বয়ে চলেছে দ্বারকেশ্বর দিয়ে। এলাকার লোকজনকে সতর্ক করতে আরামবাগ পৌরসভার মাইকিং হচ্ছে। নদী পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুন্ডেশ্বরীর জলস্তরও ক্রমশই বাড়ছে। জলস্তর বেড়ে গিয়েছে রূপনারায়ণের। পশ্চিম মেদিনীপুরের সঙ্গে হুগলির যোগাযোগের বাঁশের সেতুগুলি জলস্রোতে ভেঙে গিয়েছে। অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। আরামবাগ পৌরসভা হাঁকতে আরম্ভ করে দিয়েছে, কোনো চাপ নেই আমাদের। মানে কি, মানে আগে থেকে ওরাও আগে থেকে হাঁকতে আরম্ভ করে দিয়েছে। আপনারা ওই জন্য সচেতন হয়ে যাচ্ছে, ওই জন্য আগে থেকে সচেতন হয়ে গেছে। এখন 2-4-5 ঘন্টার মধ্যে ভর্তি হয়ে যেতে পারে। কিছু বলা যাবে না, কিচ্ছু বলা মুশকিল। ওতে বন্যার ভয়ে এরা এখানে সব জিনিসপত্র, ঘর বাড়ি যা আছে সব তুলে রাখবে আর ওইখানেই থাকবে। প্রতি বছরই হয় নাকি? প্রত্যেক বছর। ডিবিসি ছাড়া জল প্লাস আবার বৃষ্টিও হচ্ছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে। তার ফলে দেখলাম যে নদীটা একেবারে শুকিয়েছিল, জল বাড়ছে। সকালের দিকে যেটা দেখেছি তার থেকে অনেকটা পরিমাণে বাড়ছে। মানুষকে সতর্ক করলাম যে তারা যেন একটু সতর্কে থাকে, সাবধানে থাকে। দেখুন, আমরা আছি, বৃষ্টিতে দেখতে পাচ্ছেন এতটা রাত নেমে এসেছে। আমরা কিন্তু ওই নদীর পাড়ে পাড়েই ঘুরছি এখনো। মানুষের সাথেও কথা বললাম, তাদের সুবিধা অসুবিধার কথাও জানলাম। আমরা আছি, সারা রাত ধরেই আছি। বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে জলের তলায় বাঁকুড়া।
টানা বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর বেড়েছে। নদীর উপর থাকা 12টি কজওয়ে জলের তলায় চলে গেছে। জেলায় একাধিক রাস্তা ডুবে গিয়েছে। 10টি ব্লক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেখানকার পরিস্থিতি জানবো। একেবারে দ্বারকেশ্বরের যে নদী বাঁধ রয়েছেন সেখানকার সামনে থেকে আমাদের প্রতিনিধি হীরক রয়েছেন। হীরক, পরিস্থিতি কি এখন, আর প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, গত 4 দিনে বাঁকুড়া জেলায় মোট বৃষ্টিপাত হয়েছে 282 মিলিমিটার। অর্থাৎ এই 4 দিনে এই সামান্য সময়ে এই বিপুল পরিমাণ বৃষ্টি, সেই বৃষ্টির জেরে কিন্তু বাঁকুড়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া সমস্ত নদী অর্থাৎ গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী, জয়পন্ডা সহ সবকটি নদী কার্যত ফুঁসছে বলা যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের ভাদুলঘাটে এবং ভাদুলঘাটের ছবিটা দেখাতে চাইবো যে দ্বারকেশ্বর কার্যত এই মুহূর্তে দুকুল ছাপিয়ে বইছে। তুমি দেখতে পাচ্ছ যে দ্বারকেশ্বরের যে সেতু, এই সেতু দিয়েই গত পরশু দিনেও মানুষজন পারাপার করেছে, কিন্তু সেই সেতু এখন শুধু জলের তলায় চলে গেছে তাই নয়, সেতুর একটা বড় অংশ ভেঙে গেছে। শুধু এই জায়গায় নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে মোট 12টি কজওয়ে এভাবেই জলের তলায় রয়েছে। পাশাপাশি বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের একাধিক রাস্তা, সেই রাস্তা দিয়েও যান চলাচল পুরোপুরি বিপর্যস্ত হয়েছে, কারণ রাস্তার উপর দিয়ে বেগে বইছে বিভিন্ন নদী এবং খালের জল। বিস্তীর্ণ এলাকায় মূলত জয়পন্ডা নদীর জল বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করে সেই জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি করেছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে 5টি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং সেই ত্রাণ শিবিরগুলিতে দুর্গত মানুষদের নিয়ে যাওয়া হয়েছে। গোটা জেলায় 500রও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, মূলত কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনটাই প্রশাসনের তরফে জানানো হয়েছে। যারা দুর্গত তাদের ত্রাণ শিবিরগুলিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে সমস্ত এলাকার এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত এলাকায় যথেষ্ট পরিমাণ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে, অন্তত জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আজকে সকালেও প্রবল বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলায় এবং এখনও পর্যন্ত বিভিন্ন সময় দফায় দফায় বৃষ্টি চলছে। স্বাভাবিকভাবে বাঁকুড়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলিতে জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা যেটা বলছেন যে এরপরও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর বন্যার আকার নিতে পারে এবং সেক্ষেত্রে কি ব্যবস্থা নেয় প্রশাসন সেদিকে যেমন সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে, তেমনই কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তারা যেটা বলছেন যে যেকোনো চলেছে আরো খারাপ হতে চলেছে, এটা তো অন্তত এখনই বোঝা যাচ্ছে, কারণ এ তো বর্ষার সবে শুরু। মানে এরপর কি হবে, নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমায়। একটানা বৃষ্টিতে বিপুল ক্ষতির মুখে বাঁকুড়ার সবজি চাষ। বর্ষার মুখে আগুন হতে পারে দাম। বিঘের পর বিঘে ফসল নষ্ট হয়ে গিয়েছে কয়েকদিনের টানা বৃষ্টিতে। বৃষ্টি চললে মাঠের ফসল মাঠেই নষ্ট হবে, কিছুই বাঁচানো যাবে না, আশঙ্কা কৃষকদের। টানা বৃষ্টিতে বিশেষ করে বাদাম যে জমিতে আছে সেই বাদামগুলো আর তুলতে পারবে না, কারণ বাদাম এই বৃষ্টিতে বাদাম আকুর হয়ে যাবে। আকুর হয়ে গেলে বাদাম আর তুলতে পারবে না, আর জল জমে গেলে তো কোনো কথাই নেই। এবং যারা বাদাম তুলেওছে তাদের বাদামও মানে আকুর হয়ে যাবে। পটলও ধসা লেগে যাবে, ও থাকবে না, নষ্ট হয়ে যাবে। এত বৃষ্টি কারণে নষ্ট হয়ে যাবে। ঘি করলাও নষ্ট হয়ে যাবে। লঙ্কা আছে, লঙ্কা গাছ মরে যাবে, সব থাকবে না। এই যে সমস্যায় পড়েছি, বিশাল ক্ষতির মাধ্যমে পড়ে যাব। আর একটু যদি বৃষ্টি হয় তাহলে ধসা লেগে সমস্ত গাছ নষ্ট হয়ে যাবে, যা পরিস্থিতি। এখন কি কি ফসল রয়েছে মাঠে? এখন মাঠে রয়েছে কাঁকরোল রয়েছে, ঘি করলা যাকে বলা হয়, আর এই পটল আর বাদাম। বাদাম তো অনেকেই জেরেছি, কিন্তু সেগুলো আর শুকানোর মতো পরিস্থিতি নেই। নকল সোনা বন্ধক রেখে কোটি কোটি টাকার ঋণ নেওয়ার অভিযোগ। জালিয়াতির পর্দা ফাঁস করল তারকেশ্বর থানার পুলিশ। গ্রেফতার জালিয়াতিতে যুক্ত 4 জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2023 সালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তারকেশ্বর শাখা থেকে তারকেশ্বর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় যে নকল সোনা ব্যাংকে জমা দিয়ে ঋণ তুলেছেন একাধিক ব্যক্তি। এক লোন এজেন্টের কারসাজিতে নকল সোনা বন্ধক রেখে লোন করানো হতো বলে অভিযোগ। মোট 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে নেওয়া লোনের পরিমাণ প্রায় 3 কোটি টাকার উপর। তদন্তে অবশেষে সাফল্য পেল পুলিশ। সনতের সঙ্গে কথা বলতে চাইব। সনত, পুলিশ কিভাবে ধরলো এই জাল চক্র? দেখো লিগালি, যেটা পুলিশ সূত্রে জানা গেছে গত কয়েক বছর ধরেই কিন্তু এই তারকেশ্বর এলাকায় এরকম একটি চক্র কাজ করছিল, যারা নকল সোনা নিয়ে এসে তারা ব্যাংকে যেভাবে বন্ধক বা ঋণ বন্ধক রেখে ঋণ নেয় সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা ঋণ নিচ্ছিল। অর্থাৎ শুধু 4 জন নয়, একাধিক ব্যক্তির নামে এই ধরনের লোন তোলা হয়েছে একাধিক ব্যাংক থেকে। অবশেষে ব্যাংকের যে 2023 সালে অডিট হয় সেই অডিটে যখন তারা দেখতে পায় এবং সেই অর্থাৎ যারা গোল্ড চেক সোনা চেক করে, গোল্ড স্মিথ যাদের বলা হয়, যারা ব্যাংকে থাকেন,
তাদের কারসাজিতে এবং লোন যারা এজেন্ট থাকেন তাদের কারসাজিতে এই ধরনের নকল সোনা বন্ধক রেখে কিন্তু বুঝতে পারছি। তুমি নজর রাখো। সোনা দিয়েছি 2 বছর, 4 বছর পর বলছে নকল বেরিয়েছে, 2 বছর 2.5 বছর সুদও দেওয়া হয়েছে। এখন বলছে 4 বছর পর যে সোনা ডুপ্লিকেট নকল। মুর্শিদাবাদে আবারও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে নওদা থানার পুলিশ শব্দনগর এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল। তারপর কি হলো রিপোর্টার কৌশিক জানাবেন। কৌশিক, দেখো, গতকাল রাতে নাকা চেকিং চালাচ্ছিল গোপন সূত্রে একটি খবর পেয়ে, এবং সেই সময় কিন্তু ওই যে ধৃত তাকে কিন্তু আটক করে, এবং আটক করে যে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করতে কিন্তু 2টি একনলা বন্দুক এবং 2টি গুলি উদ্ধার হয়, এবং এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। যেটা জানা যাচ্ছিল এই আগ্নেয়াস্ত্রগুলি অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এর আগেও কিন্তু একাধিকবার এই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। ধৃতের কাছ থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি কোথায় নিয়ে যাওয়া ছিল জানার চেষ্টা করছে পুলিশ, এবং আজ তাকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে, এবং এই আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত তা তদন্তে পুলিশ। ধন্যবাদ।